ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। ব্রেকিং নিউজ এটাই এখন যে সুদ সমেত ফেরত দিতে হবে টাকা যারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছিল। এই ঘটনার কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে, সেগুলোতে পরে আসছি। তার আগে বলে দিই যে এই যে অযোগ্য শিক্ষকগুলো ঢুকেছিল এর মধ্যে, অভিজিৎ গাঙ্গুলি যখন বলেছিলেন যে এদের বার করে দিতে হবে, সেই মুহূর্তে যদি আমাদের তখনকার এসএসসি, তখনকার সরকার, আমরা তো সবাই জানি এসএসসি অটোনমাস বডি হলেও সে তো সরকারি নির্দেশ ছাড়া তো এক পাও চলতো না। তো যাই হোক, সেই সময় যদি তাদের বার করে দেওয়া হতো, তাহলে এতগুলো যোগ্য মানুষদের নিয়ে টানাহিচড়া হতো না, এবং তাদের সঙ্গে আবার সেম পরীক্ষায় বসিয়ে এতগুলো ফ্রেশারকে আবার এই যে বিভিন্ন প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে, বিভিন্ন টেনশনের মুখে পড়তে হচ্ছে, ফ্রেশ সিলেকশন যখন হতো তখন এটা হতো না। তো যাই হোক, সেদিন তো পেরিয়ে গেছে বহু দিন আগে, সেটা বিষয়ে কথা নয়। এখন ব্যাপারটা হচ্ছে টাকা সুদ সমেত টাকা ফেরত দেওয়া, এটা কি চারটিখানি কথা? আপনি একবার ভাবুন যে অযোগ্য লোকটাও, মানে আপনি ভাবতে পারেন যে আমি সিম্প্যাথেটিক্যালি বলছি না, আমি কোনো সিম্প্যাথি দিয়ে বলছি না, কিন্তু একটু বাস্তবসম্মতভাবে ভাবুন। 7 বছর ধরে যে টাকাটা রোজগার করেছে সেটার 12% ইন্টারেস্ট সহকারে টাকা ফেরত দিতে বলছে, খুব ভালো কথা। কিন্তু দুর্নীতি যারা করলো তাদের কি হলো? তাদের কিন্তু এখনো পর্যন্ত ধরা হলো না। আগের সরকার কিন্তু সেটা করেননি। আগের সরকারকে বলা হলো যে এরা তো দুর্নীতি করেছে, এদের থেকে টাকা ফেরত নেবার ব্যবস্থা করুন। একটা বিন্দুও সেই পদক্ষেপ কিন্তু আমাদের আগের সরকার নেননি। এক রহস্য, কারণ টাকা যদি তারা ফেরত দেয় তাহলে তো সরকারেরই আয় হবে, তাই না? তাহলে তাদের প্রতি সরকারের কিসের এত সিম্প্যাথি? সিম্প্যাথি তো থাকবেই, কারণ হিসেব মতো তারাই হয়তো পেটের ছেলে, আর যোগ্য মানুষগুলো যারা পেয়েছে চাকরি এবং হারিয়েছে চাকরি, তারা হয়তো সৎ ছেলে, সৎ মেয়ে। তো যাই হোক, এই দুঃখের কথা আর বলে আর লাভ নেই, এগুলো সবাই জানেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে যেটা রিপোর্টে উঠে আসছে সেটা হচ্ছে জেলে ভরে দিন কিন্তু টাকা ফেরত দিতে পারবো না। ভাবুন একবার, মানে কোন পরিস্থিতিতে এসে এই রকমের একটা সিচুয়েশন আমাদেরকে দেখতে হয়, যেখানে বলছে জেলে ভরে দিন কিন্তু টাকা ফেরত দিতে পারবো না। সত্যি তো কোথা থেকে দেবে টাকা? যে টাকাটা ইনকাম হয় সেই টাকা কি পুরোটাকে গুছিয়ে রাখে? সেই টাকাটা দেবে কোথা থেকে? দেখুন, এবার এই ঘটনার কিন্তু বিভিন্ন প্রেক্ষিত থাকে, এই প্রেক্ষিতগুলোকে আমরা ভাবি না। আপনারা ভাবতেই পারেন অনেক কিছু, যে আমি তাদের প্রতি সিম্প্যাথেটিক ইত্যাদি। আমি কারোর প্রতি সিম্প্যাথেটিক নয়, আমি প্র্যাকটিক্যালভাবে দু একটা কথা বলছি। দেখুন, একটা মানুষকে চাকরি যখন বিক্রি করা হয়েছে, প্রথমত চাকরি যে বিক্রি করেছে তাকে ধরতে হবে, তার শাস্তি হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, যে উপায়েই হোক, অসৎ উপায়েও যদি কাউকে চাকরি দেওয়া হয়েছে এবং তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে, তাকে তো স্কুলে যেতে হয়েছে, তাকে তো ক্লাস করতে হয়েছে। তুমি অযোগ্য টিচারকে দিয়েই ক্লাস করিয়েছো, কিন্তু কাজ তো তুমি করিয়েছো। তদানীন্তন সরকারকে বলছি, কাজ তো তুমি করিয়েছো। তাহলে টাকা ফেরত নেওয়ার ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? কারণ তাকে স্কুলে যেতে গিয়ে তার তো বাস ট্রেনের ভাড়াও তো লেগেছে, তাই নয় কি? তার তো এফোর্ট আছে সেখানে। অযোগ্য উপায়ে চাকরি, শাস্তি হোক। আগে কাদের শাস্তি হওয়ার কথা? যারা দুর্নীতিটা করেছে। আপনি বিশ্বাস করবেন না, আজকে আমি একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা আমি বলবো আপনাদের একদম শেষে। দেখুন, যোগ্যতা থাকলেও অনেক সময় এই যে অযোগ্য যারা একদম টেন্টেড, যাদের প্রতি সত্যি সত্যি কোনো সিম্প্যাথি আমি দেখাচ্ছি না, এদের মধ্যেও বেশ কিছু টিচার্স রয়েছেন যারা নিজেদের যোগ্যতাতেই চাকরি পেতেন, কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে সিস্টেমটা এটা, টাকা দাও চাকরি নাও, যে কারণে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা যোগ্যতার উপরে ভরসা করেননি, যেটি তাদের অযোগ্যতা। ওই নিজের যোগ্যতার উপর ভরসা না করাটা এবং মেরুদণ্ড বিক্রি করে দেওয়াটাই অযোগ্যতা, অবশ্যই। কিন্তু সিস্টেম তাদের বুঝিয়েছে যে এটাই সিস্টেম। র্যাঙ্ক জাম্প করিয়েছে না অনেকে, হয়তো সত্যি সত্যি নিজের যা র্যাঙ্ক ছিল তাতেই তারা চাকরি পেতেন, কিন্তু ওই যে প্রলোভন, হতেও পারে না হতেও পারে, তুমি এসো টাকা দাও চাকরি হয়ে যাবে, তোমার র্যাঙ্ক আগিয়ে নাও। তারা টেন্টেড হয়ে গিয়েছে, তারা নতুন পরীক্ষাতে বসতেও পারেনি। ভাবুন একবার।
সুতরাং কিছু কিছু মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি শুধুমাত্র সিস্টেমের জন্য। এবার একটি পার্সোনাল অভিজ্ঞতার কথা বলছি, এটি আপনাদের শুনে রাখা উচিত, প্রত্যেককে শুনে রাখা উচিত। আমি এই ধরনের কথা কোথাও বলিনি, আজকে প্রথম বলছি। সেটি হচ্ছে, আমি যখন চাকরি পেয়েছিলাম 2011 এসএসসিতে, আমার জয়েনিং হচ্ছে 2014 জানুয়ারি মাসে। আমি চাকরি পেয়েছিলাম থার্ড কাউন্সিলিংয়ে। যখন ফার্স্ট কাউন্সিলিং হয়েছিল আমাদের, সেই সময় মানে প্রথম যে রেজাল্টটা বেরিয়েছিল সেখানে লেখা ছিল এমপ্যানেলড, নট এমপ্যানেলড। নট এমপ্যানেলড যারা, তাদের চাকরি হয়নি, এমপ্যানেলড যারা, তাদের চাকরি হয়েছে। এইবার সেই সময় আমি এর আগে অন্য ভিডিওতে বলেছি আমি রাইসে পড়াশোনা করতাম। আমি যখন রাইসেও ফোন করে বলেছি যে স্যার নট এমপ্যানেল দেখাচ্ছে, তখন তার কোনো এসব সোশ্যাল মিডিয়া নেই বা কার কাছ থেকে জিজ্ঞাসা করবো, আমি জিজ্ঞাসা করেছিলাম নট এমপ্যানেল বলে চাকরি হয়নি। দিন 3-4 পর থেকে বোঝা গেল যে না, ওই যে কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়েছিল সেখানে একজন ফিমেল ক্যান্ডিডেট 4টে জায়গা দখল করে রয়েছে যদি সে ক্যাটাগরিতে থাকে, এসসি ফিমেল, এসসি মেল ফিমেল, জেনারেল ফিমেল, জেনারেল মেল ফিমেল। এইভাবে যখন সে একটা নিয়ে নেবে, বাকি 3টে ফাঁকা হবে, তখন নিচ থেকে ডাক আসবে। সেই হিসেবে সেকেন্ড কাউন্সিলিংয়েই আমার চাকরি হবেই, একদম 100% আমার চাকরি হবে, এরকম একটা আশ্বাস পাওয়া গেল অনেক মহল থেকে। বুঝে গেলাম নিজে ব্যাপারটা, ঠিক আছে, দিন 3-4 মধ্যে বুঝে গেলাম যে না, চাকরি পাবো। এইভাবে যদি ব্লক করে রাখে তাহলে নিচ থেকে যখন উঠবে তখন আমি চাকরি পাবো। কারণ আমি 6 নম্বর পিছিয়ে ছিলাম, আমি নন বিএড হিসেবে চাকরি পেয়েছি এবং আমি জেনারেল, যে কারণে ওই 6 নম্বর পেলাম, আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি পাই। 6 নম্বর যেহেতু পিছিয়ে আছি, আমি কিন্তু বেশ কিছুটা পরের দিকে আমার র্যাঙ্ক ছিল, বিএড আমি চাকরি পাওয়ার পরে করেছি। আচ্ছা, এইবার কি হলো, সেকেন্ড কাউন্সিলিংয়ের ডেট দিল, আমি জানি আমি চাকরি পাচ্ছি। আমার যা র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্কের জাস্ট 3টে আগে গিয়ে সেকেন্ড কাউন্সিলিং থেমে গেল, মানে ওইটুকু পর্যন্ত নামলো। আর 3টে চাকরি দিলে আমার চাকরিটা হয়। বিশ্বাস করুন, সেদিনকে রাতে কি কান্না কেঁদেছি আমি, সে শুধু আমি জানি, ঠিক আছে। এবং সত্যি সেকেন্ড হলো, আবার কি থার্ডও হবে, থার্ডও কি আদৌ হবে? এবং থার্ড হলে তো পাচ্ছি 3 নম্বর, মানে 3 জনকে চাকরি দিলেই আমি চাকরি পেয়ে যাই। সেই থার্ডও হয়েছে এবং আমার পরে আমার স্কুলেই 8 নম্বর কাউন্সিলিংয়েও টিচার এসেছেন। এই কথাগুলো প্রেক্ষিতটা বললাম একটা কারণে, আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি যে আমার হয়নি, সেইখান থেকে থার্ড কাউন্সিলিংয়ের এমপ্যানেলড হওয়ার আগের দিন পর্যন্ত বেশ কিছু মানুষ আমার পরিবারের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এত টাকা দিলে র্যাঙ্ক আগিয়ে দেওয়া হবে, চাকরি সুনিশ্চিত, এটা কিন্তু বলা হয়েছিল। তারা কোথা থেকে এসেছিলেন জানি না, তারা কি করে আমার অ্যাড্রেস পেয়েছিলেন যে আমি যে ঝুলে আছি একে টোপটা দেয়া যায়, আমি জানি না, কিন্তু এসেছিলেন। একটা মানুষ যখন এই রকমের প্রলোভনের মুখে পড়ে, ঘটি বাটি জমি জমা বেচে দিয়েও, টাকা দিয়ে সে কিন্তু চাকরিটা কনফার্ম করতে চায়। আমারও যদি মনোবৃত্তি হতো, যদি সেই ফাঁদে পা দিয়ে ফেলতাম, তাহলে বুঝুন ব্যাপারটা কি ঘটতো। আমি ফাঁদে পা দিইনি। অন্তত পক্ষে 2জন এসেছিল, আমার এখন আর মনে পড়ছে না, অনেকদিন হয়ে গেল, 2জন এসেছিল। তারা কে, কোথা থেকে, কিচ্ছু জানি না আমরা, কিন্তু টুক করে এসে এটা একদম ফিজিক্যালি এসেছিল। আমি দেখিনি তাদের, আমি বাড়ির লোকের মুখ থেকে শুনেছি। তার মানে ওরা ঠিক অ্যাড্রেস নিয়ে ঠিকভাবে বিভিন্ন জায়গায় যে সমস্ত চক্র ঘুরে তারা কিন্তু আসে। এই ফাঁদে পা দিলেই মুশকিল, এই ফাঁদে পা দেবেন না, নিজের যোগ্যতার উপর ভরসা রাখুন। আমি জানছি, আমি দেখতে পাচ্ছি নামছে, এবং নামতে নামতে আমার যা র্যাঙ্ক রয়েছে সেখানে অবশ্যই আমি চাকরি পাচ্ছি। এবং শুধুমাত্র তাই নয়, আমার পরে 8th কাউন্সিলিং হয়েছে, তারপরে হয়েছে কিনা আমার আর জানি না, কিন্তু আমার স্কুলে একজন জয়েন করেছিলেন, তিনি ট্রান্সফার এখন চলে গেছেন, তিনি 8th কাউন্সিলিংয়ে জয়েন করেছিলেন, আমি 3rd পেয়েছি, ভাবুন একবার। সুতরাং সবাইকে বলবো, যে সমস্ত অযোগ্য টিচার যারা, তাদেরকে বলবো তথ্য দিন, কাদের টাকা দিয়েছিলেন তাদের নামগুলো বলুন। প্রাতিষ্ঠানিক দুর্নীতির হিসেব করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বলেছে সুপ্রিম কোর্ট, কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের এখনো কিচ্ছু হয়নি। নতুন সরকার যদি নেয়, তার থেকে ভালো কিছু আর হতেই পারে না। প্লিজ প্রাতিষ্ঠানিক দুর্নীতির খবর দিন, টাকা কারা তুলেছিল। প্রচুর অসহায় মানুষ আছেন যারা সিস্টেমের ফাঁদে পা দিয়েছেন,
পা দেয়ানো হয়েছে, তাদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছি না, বিশ্বাস করুন, কিন্তু এটুকু বলবো আগে দোষ সিস্টেমের, আগে খুঁজে বের করুন তাদেরকে, কারণ তারা প্রলোভন দেখেছেন, প্রলোভনের জায়গায় সবাই সমান হয়ে যায়, কেমন? তাই প্রলোভন আগে যে দেখাচ্ছে তার বিচার আগে করতে হবে, তারপরে অন্য কিছু। তাই প্রলোভনের বিচারের জন্য প্রাতিষ্ঠানিক দুর্নীতির হিসাবটা যেন হয়। আর প্রত্যেক অযোগ্য টিচারকে বলবো, আপনাদের তো টাকা ফেরত দিতে হচ্ছে, আপনারা প্লিজ প্লিজ আপনারা নামগুলো বলুন, নতুন সরকার এসেছে তাদেরকে নামগুলো বলে দিন, কাদের কাদের টাকা দিয়েছিলেন, কারণ আপনারা কিন্তু আর কোনো আশ্বাস পাবেন না। নতুন সরকার এসেছে, আগে ছিল পুরনো সরকার, পুরনো সরকারের আমলে এটিও হতে পারত যে এরা হয়তো এখান থেকে টেন্টেড হিসেবে বাদ চলে গেল এবং নতুন এসএসসিতেও আসতে পারলো না, হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, এরকমও অনেকে বলেন। কিন্তু এখন তো সেই আশ্বাসও আপনাদের নেই, সুতরাং অন্তত নামগুলো বলুন। আর সবাইকে বলবো, প্রত্যেকটি মানুষকে বলবো একটা জিনিসই, যে মেরুদণ্ডটা বিক্রি করবেন না। টাকা নেবার লোকের সংখ্যা থেকে টাকা দেবার লোকের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে? শর্টকাট খুঁজবেন না। এই যে যেরকম কি বললাম যে কিছু অসহায় মানুষ ফাঁদে পড়ে পা দেন, এরকম আরও অনেক মানুষ আছে যারা ইচ্ছে করে টাকার বান্ডিল নিয়ে বসে আছেন এবং দিতে প্রস্তুত, যে এই নিন টাকার চাকরি দিন। করবেন না। শিক্ষাক্ষেত্র তো, শিক্ষাক্ষেত্রে অন্তত করবেন না, কেমন? যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি কিন্তু প্রত্যেক দিন প্রচুর স্টাডি মেটেরিয়াল নিয়ে আসছি, সেগুলো কিন্তু সকলে ফলো করুন, সব্বার কাজে লাগবে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।